নমস্কার বন্ধুরা, ভালো আছো সবাই? আজকের ভিডিওর টপিক হলো মিউচুয়াল ফান্ড ভার্সেস স্টক মার্কেট। মানে আজকে খুব বিস্তারিতভাবে আমরা এটা আলোচনা করব যে আমি মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো না স্টক মার্কেটে টাকা রাখবো, আর এই দুটো টাকা রাখার মধ্যে তফাৎটা কোথায়। মিউচুয়াল ফান্ডে তুমি যখন টাকা রাখছো সেটাও শেয়ার মার্কেটেই খাটবে, স্টক মার্কেটে তুমি যখন নিজে স্টক কিনছো তখনও সেটা শেয়ার মার্কেটেই খাটবে। এবার প্রথম পার্থক্যটা বলি যে মিউচুয়াল ফান্ডে তুমি যখন টাকা রাখবে, তোমার ফান্ড তুমি যে টাকাটা রাখবে সেটা মিউচুয়াল ফান্ডে যে ফান্ড ম্যানেজাররা আছেন তারা সেই টাকাটা কোথায় কিভাবে রাখা যাবে সেটা ম্যানেজ করবেন, সেখানে তোমার কোনো ভূমিকা থাকবে না। আর স্টক মার্কেটে স্টক যখন তুমি নিজে পার্সোনালি কিনবে তখন কমপ্লিটলি ওটা তোমার উপর নির্ভর করবে তুমি কোন স্টক কিনবে, কোথায় কি ইনভেস্ট করবে। এবার দেখো, যাদের স্টক মার্কেটে সেরকম নলেজ নেই, তুমি প্রথম টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে বলে সাহস অর্জন করে এসছো, তোমার কিন্তু প্রথম মিউচুয়াল ফান্ডেই যাওয়া উচিত। এবং মিউচুয়াল ফান্ডে বেশ কিছু বছর টাকা ইনভেস্ট করার পরে তুমি যখন আত্মবিশ্বাস অর্জন করবে তখন তুমি কিন্তু অল্প অল্প করে টাকা স্টক স্টকে নিজে ইনভেস্ট করতে পারো। এটা আমি বিশেষ করে ইয়াং জেনারেশনকে বলবো। কি হবে, তুমি যদি এই স্টকে টাকাটা নিজে ইনভেস্ট করো, তোমার অনেক নলেজ বাড়বে। কীরকমভাবে নলেজ বাড়বে সেটা একটু বলি। তুমি যখন কোনো স্টকে টাকা ইনভেস্ট করতে যাবে, তোমাকে প্রথমেই হচ্ছে তুমি কোন কোম্পানি স্টকে ইনভেস্ট করবে সেই কোম্পানি সম্পর্কে তোমাকে একটু স্টাডি করতে হবে। তুমি তো অন্যের কথা শুনে একটা বললো স্টক, সেটা একাধবার কিন্তু ক্লিক করে যেতে পারে। তুমি যতক্ষণ স্টাডি না করবে তুমি কিন্তু বুঝতেই পারবে না কোন স্টকে তোমার টাকাটা রাখা উচিত। ঠিক আছে, তাহলে তুমি স্টাডি করবে, এর ফলে সেই কোম্পানির স্ট্র্যাটেজিটা তুমি জানতে পারবে, তারা কি প্রফিট করে, তাদের বিভিন্ন রিপোর্টগুলো পড়লে অতীত থেকে তাদের কীরকম রেকর্ড সব জানতে পারবে। এই জানতে পারার ফলে কি হবে, তোমার আস্তে আস্তে নলেজ বাড়লে তুমি নিজে প্রথমে হয়তো তুমি যে কোনো একটা কোম্পানি অল্প টাকা দিয়ে স্টক কিনেছিলে, তারপরে আরেকটা কোম্পানির স্টক কিনে, এরকম করে তুমি কিন্তু তোমার একটা বাস্কেটের মধ্যে অনেকগুলো স্টকের অ্যামাউন্ট রাখতে পারো। কিন্তু এবার যদি তুমি মনে করো যে না, আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, এত স্টাডি করার আমার সময় কোথায়, আমি চাকরি বাকরি করি, তারপরে আমার আরও বিভিন্ন রকমের কাজকর্ম থাকে, সেক্ষেত্রে আমি বলবো তুমি নিশ্চিন্তে মিউচুয়াল ফান্ডে রাখো। কারণ মিউচুয়াল ফান্ডে কি হচ্ছে, তোমার কোনো রকম ভাবতে হচ্ছে না, তোমার কিন্তু বিভিন্ন কোম্পানির স্টক অটোমেটিক্যালি তোমার কেনা হয়ে যাচ্ছে, অল্প পার্সেন্টেজ হলেও কেনা হচ্ছে। কারণ এই মিউচুয়াল ফান্ডে যে ফান্ড ম্যানেজাররা আছেন তারা বিভিন্ন কোম্পানির স্টক কেনেন। এবার কেউ আমাদের মতো সাধারণ মানুষরা সেখানে টাকা দিল, কেউ 500 টাকা দিল, কেউ 1000 টাকা দিল, এরকম করে তাদের প্রচুর টাকা আসে। এবার সেই টাকা থেকে তারা একত্রিত করে সেই কোম্পানির স্টক কেনে, এবার তোমাকে যা পার্সেন্টেজ দেওয়া দিয়ে দেয়, কাজে তোমার কোনো কোম্পানি নিয়ে স্টাডি করতে হলো না। কিন্তু মিউচুয়াল ফান্ডে একটা কি হচ্ছে, তোমার কিন্তু দেখো এই যে ফান্ড ম্যানেজাররা যে বিভিন্ন মিউচুয়াল ফান্ডে রয়েছেন তাদের তো ভালো টাকা স্যালারি দিয়ে রাখা হয়, তাহলে তাদের এই স্যালারি টাকাটা কোথা থেকে আসে? এই জায়গাটাতে প্রশ্ন হচ্ছে, মিউচুয়াল ফান্ডে তুমি যে টাকাটা রাখবে সেই টাকাটা রাখার জন্য তোমাকে কিন্তু একটা টাকা সামান্য পার্সেন্টেজ 1 থেকে 1.5% তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, কাজে তুমি যা প্রফিট করবে তার একটা পার্সেন্ট তুমি ওখানে দিতে হবে। কিন্তু তুমি নিজে যখন স্টকে রাখবে, তোমার খালি ব্রোকারের চার্জ যেটুকু ম্যাক্সিমাম ব্রোকারে যে সমস্ত ব্রোকার অ্যাপগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন তাদের চার্জ একেবারে মিনিমাম একটা ধরা যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তো একেবারে নেই। সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার এই খরচটা বেঁচে যাচ্ছে, এর ফলে তুমি যা প্রফিট করবে পুরোটাই তোমার হবে। এটা একটা তফাৎ। কিন্তু ওই যে বললাম যে ফান্ড ম্যানেজার যাদেরকে রাখা হয়েছে তারা আমাদের মতো সাধারণ মানুষদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা সঠিকভাবে পর্যালোচনা করে বিভিন্ন কোম্পানির সঙ্গে ডাইরেক্টলি কথা বলে যেভাবে আমার ফান্ডটা ম্যানেজ করতে পারবে, আমরা সাধারণ মানুষটা হয়তো সেভাবে পারবো না। সেই জন্য আমাদের কি করা উচিত, আমাদের কিন্তু মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের উপর ভরসা রেখেই টাকা ইনভেস্ট করা উচিত। কিন্তু
মিউচুয়াল ফান্ডে আরেকটা সমস্যা হলো মানে আমরা যখন ডাইরেক্টলি নিজেরা স্টক কিনবো, আমার ইচ্ছে মতো আমি স্টক বিক্রি করা কেনা এগুলো করতে পারবো। তুমি বলো আমি মিউচুয়াল ফান্ডে যে কোনো সময় টাকা তুলে নিতে পারবো না, হ্যাঁ সেটা পারবো, আমি সেটা বলছি না। মিউচুয়াল ফান্ডে কী হয়, তোমার টাকাটা ধরো তুলে নিয়ে গিয়ে ওরা ABCD এরকম বিভিন্ন জনের টাকা একত্রিত করলো। এবার মার্কেট তখন খুব ভালো আছে, ওরা ভাবলো আমি এখন মার্কেটে না রেখে ক্যাশে টাকাটা রেখে দেবো। ওরা কিন্তু এই টাকাটা 25% পর্যন্ত ক্যাশে রাখতে পারে, বাকি 75% মার্কেট উঁচু থাকলেও তাকে ওখানে কিনতে হবে। আবার সেলিংয়ের সময় কি হচ্ছে দেখ, মানে যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে তখন অনেকে ভয় পেয়ে গিয়ে মার্কেট থেকে টাকা তুলে ফেলতে চাইছে, তখন তারা চাইছে না সে সময় বিক্রি করতে, কিন্তু বাধ্য তারা বিক্রি করতে। এই একটা অসুবিধা। কিন্তু তুমি যখন নিজে তোমার এই মানে স্টক মার্কেটের শেয়ার তুমি হ্যান্ডেলিং করছো, তুমি কি করবে, মার্কেট যখন উপরে যাবে তুমি প্রফিটটা কিনে রেখে দেবে, আর মার্কেট যখন নিচের দিকে থাকবে তখন তুমি ইনভেস্ট করবে, এই স্বাধীনতাটা আছে। কিন্তু বললাম যে সবকটারই কিছু ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। আমাদের মুখ্য উদ্দেশ্য তো এটাই, আমাদের সাধারণ মানুষ, যে আমার যা টাকা আছে সেই টাকা থেকে আরও বেশি যাতে কিছু টাকা আমি সেখান থেকে নিয়ে আসতে পারি। সেই কারণেই তো এই স্টক মার্কেটে ইনভেস্ট করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যতটা কম রিস্ক নিয়ে অনেকটা টাকা বাড়াতে পারি এবং আমাদের অত টেনশনও থাকলো না, সেইটা বিবেচনা করে তুমি যদি তোমার নলেজ গেইন করতে চাও, কিছুটা সাহসিকতা অর্জন করতে চাও, তুমি যদি পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্ট হতে চাও, তাহলে তুমি অল্প 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 করে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারো, আদারওয়াইজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ঠিক আছে। আশা করি এই ভিডিওতে আমি বিস্তারিত সবটা বোঝাতে পারলাম। পরের টপিক নিয়ে আবার পরের ভিডিওতে আসবো। ভালো থেকো বন্ধুরা।